আর যে বলেছিল তাকে চিহ্নিত করে দাও। আমি হাততালি দেওয়ার জন্য কোনোদিন রুলের বাড়ি মারার নিয়ম নেই। এই রাজ্যে তো সবই সম্ভব। যে রাজ্যে মুখ্যমন্ত্রী হচ্ছে মানে পুলিশ মন্ত্রী, সে রাজ্যে সবকিছুই সম্ভব। এখন যা দেখছি, আমার কাছে মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, উনি কি জানে না? উনি তো পুলিশ মন্ত্রী, তা হাততালির জন্য একটা মেয়ে যে মার খেয়েছে তার কাছে কি বিচারটা পেলাম আমি, এবং সে কি কি স্টেপ নিল? তারপর আমাকে যখন মারধর করলো, প্রচন্ড পরিমাণে মারধর করেছিল, এবং আমার ডাক্তার যখন পরের দিন মেডিকেল করা আমাকে এমন আবার মেরে যাওয়ার পর আবার চলে গেছিল, চলে গিয়ে আবার আমাকে এসে চড়থাপ্পড় মারে এবং বুট দিয়ে পর্যন্ত বুকের মধ্যে মারধর করে। আমি তখন রাত্রিবেলা তো সেদিন তো ওই লকাবেই ছিলাম। তারপরের দিন যখন 8 তারিখ রবিবার ছিল, আমাকে কি করলো, কোর্টের তলায় ঢুকিয়ে আমাকে জেলে ঢুকিয়ে দিল, ডাইভর হাবড়া জেলে। আমার কথা হচ্ছে, যদি আমাকে হ্যারাসমেন্ট করানোর ইচ্ছাই হয়, যদি সৎসাহস থাকে, ডাইরেক্ট রাজনৈতিক ময়দানে দাঁড়িয়েই খেলা হবে, রাজনৈতিক ময়দানে দাঁড়িয়েই আমার সাথে লড়াই করা হোক। আরজি করের ঘটনায় উত্তাল তখন বাংলা, এবং সেই বাংলায় সারা জায়গায় গোটা বাংলা জুড়ে, বেসিক্যালি কলকাতায় আরজি কর সংলগ্ন অঞ্চল যখন উত্তেজনায় একেবারে ঠিক করছে মানুষ, আবাল বৃদ্ধ বনিতার সমস্ত মানুষ একত্রিত হয়ে রাত দখলের ডাক দিল, দিন দখলের ডাক দিল, তখন রাজনৈতিক দলগুলো পিছিয়ে ছিল না তাদের প্রতিবাদের ভাষা, বন্ধ ছিল না তাদের পথ চলা। সেরকম জায়গায় পথ চলা, প্রতিবাদ আদৌ কি অন্যায়? আমরা এমন একজন মানুষকে আজকে উপস্থাপনা করতে চলেছি যার প্রতিবাদ করার স্বাধীনতাটুকু এই রাজ্য সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, তাকে জেল যাপন করতে হয়েছে রীতিমতো রাজনৈতিক স্লোগানের জন্য। এরকম ঘটনা কিন্তু বিরল। আমি বিরলতম এ কারণে বলছি, তার ঘটনা তার মুখেই আমরা শুনবো। ঠিক কি হয়েছিল সেদিন, কেনই বা গ্রেপ্তার হলেন তিনি, কেনই বা তাকে জেল যাপন করতে হলো, এবং জেলের সেই অত্যাচারের কাহিনীও আমরা শুনবো। আমরা প্রথমেই জেনে নেব একটু যে ঠিক কি কারণে আপনাকে গ্রেপ্তার করা হলো, ঠিক কি কারণ পুলিশ বলেছে, বা যে কারণে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে তাদের। 27শে আগস্ট ছিল ওই দিন, নবান্ন অভিযান। এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না, ওটা যা স্বাধীনতার পতাকা নিয়ে আমাদের প্রোগ্রামটা ছিল। ওটা সাধারণ পাবলিকও গিয়েছিল, যাদের ঘরে মেয়ে আছে তারা প্রত্যেকেই উপস্থিত ছিল ওখানে। আমিও গিয়েছিলাম, আমি যেহেতু মেয়ে, আর একটা মেয়ের জন্য আমি গিয়েছিলাম। ওটা আমাদের আরজি করে ডাক্তার দিদি, ভাবলে খুবই কষ্ট লাগে, আজও ভাবি তার দিনগুলো কীভাবে গেছে। কিন্তু আমি যখন গিয়েছিলাম, আমরা আন্দোলন চালাচ্ছিলাম তখন, সেই মুহূর্তে সুস্থভাবে আমাদের মিছিলটা যাচ্ছিল। ওই মিছিলের মধ্যে যে যার মধ্যে আমরা আলাদাই ছিলাম, কেউ কাউকে চিনি না। একটা মিছিলে কাউকে সম্ভব না চেনা, প্রচুর লোক ছিল ওখানে। যখন মিছিল চলছিল, তখন একটা সামনে একজন ভদ্রমহিলা মানে স্লোগান দিয়েছিল অভিষেক ব্যানার্জির মেয়ের নামে। এর আমি স্লোগানটা শুনিও নি, পরে আমাকে যখন ভিডিওটা দেখানো হলো তখন আমি শুনেছি। ওই স্লোগানটা অ্যাকচুয়ালি খুবই মানে যে বলেছে সে কথাটা বাজেই কথা বলেছে। অভিষেক ব্যানার্জির মেয়ে কেন, কোনো মেয়ের সম্বন্ধে এটা বলা উচিত না। আর আমি যখন হাততালিটা দিয়েছিলাম, তখন এই হাততালিটা আমি স্লোগান না শুনেই দিয়েছিলাম। আমি কিন্তু দিয়েছিলাম আমাদের অন্য স্লোগান হচ্ছে, তার এতেই আমি স্লোগানটার বিরতেই আমি এটা দিয়েছিলাম। কিন্তু আমি তার কথা অনুযায়ী আমি তার কথা শুনিনি। কিন্তু আমাকে যখন 27শে আগস্টে অ্যারেস্ট করা হয়, আমি 10 দিন ছিলাম লালবাজারে। ওখান থেকে বেল পেয়ে 5 তারিখে ফেরার পর আমি 5ই সেপ্টেম্বর ফিরেছি। আবার 7 তারিখে আমি যখন আমার বাড়ি থেকে আমি গিয়ে নিমতায় থানার সামনেই আমি চা খেতে গেছিলাম, তখন আমি মানে মোবাইল ঘাটছিলাম আমার গাড়িতে বসে। তখন দেখলাম পরপর 8খানা গাড়ি ঢুকলো। তা আমি বুঝিনি 8খানা গাড়ি কি জন্য ঢুকেছে। আমি বলেছি অঞ্চলে কিছু একটা হয়েছে। তারপর আসার পর একজন সিভিল ড্রেসে ছিল, আর অনেকগুলোই পুলিশ ছিল। আমি ভাবিনি যে আমার জন্য এতগুলো পুলিশ আসবে, কারণ আমি তো বালু না, আর আমি অনুব্রতও না। আমার এরিয়ার লোকেরাও জানে যে আমি সাধারণ মানুষ, আমি সাধারণ করে ব্যবসা করে খাই। হ্যাঁ, আমার একটা রং আছে, সেটা আমি ওপেন বিজেপি পার্টিটাই করি। আমি অন্য কোনো পার্টি করি না, আমি ওপেন বিজেপি পার্টি করি। আর আমি আন্দোলন সারা জীবন করে এসেছি, আর জেল খাটার পরেও আমি আন্দোলন চালিয়ে যাব যত পর্যন্ত আমাদের ডক্টর মৌমিতা বিচার না পাবে। আমাকে অ্যারেস্ট করা হলো, আমাকে সামনে এসে বলছে আপনার নাম রমা দাস। আমি বলছি হ্যাঁ, আমার নামই রমা দাস। তারপরে লোকাল থানার সামনে, আমি লোকাল থানার সামনেই দাঁড়িয়ে আছি আমি। তা আমার লোকাল থানার সামনে ঢোকালো, সামনে টেবিলের সামনে সিসি ক্যামেরা থেকে ঢুকিয়ে বলো গাড়িতে উঠুন। এখন আমার অপরাধ, বলে চলুন গাড়িতে উঠুন বলছি। আমাকে সামনে এয়ারপোর্টের সামনে নিয়ে গিয়ে গাড়িটা দাঁড় করা হলো। প্রায় 8খানা গাড়ি,
আর অফিসার দাঁড়িয়েছিল বলে আমাকে বলছে ওই মেয়েটাকে চিহ্নিত করে দাও। ওই মেয়েটাকে আমি কি করে চিহ্নিত করব? একটা মিছিলে প্রচুর লোক থাকে, আর মেয়েটা সত্যি আমি জানি না মেয়েটা, আর মেয়েটা পরে শুনি সাধারণ পাবলিক, ওখানে গিয়ে শুনি আমি সাধারণ পাবলিক, সে কোনো রাজনৈতিক দলের সাথে না। তা আমাকে যখন নিয়ে যাওয়া হলো, আমাকে নিয়ে যাচ্ছে, আমি তখন জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাচ্ছেন, আমাকে একবারও বলেনি কোথাও নিয়ে যাচ্ছেন। অন্ধকার রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, তারপরে দেখি পুরো অফিসার চেঞ্জ হচ্ছে। তাও আমি গেছি রাত্রি 11টার সময়, নিয়ে গেছে ডায়মন্ড হাবড়ায়। আমি আপনাকে টোটালি পুরো খবরটা আমি বলছি। ডায়মন্ড হাবড়ায় নিয়ে গেল, নিয়ে গিয়ে পুলিশ মহিলা থানাটা নিয়ে গেল, নিয়ে যায় আমার ঘরে ঢোকালো। যারা অ্যারেস্ট করে নিয়েছিল, যে স্যাররা নিয়েছিল ওইকে আমাদেরকে চায়ও, যখন নিয়ে গেছিল ঘরের মধ্যে দরজাটা বন্ধ করলো। অহংকার পিএস মহিলা পুলিশ অফিসার ডলি ঝা নামটা, উনি টোটালি আমাদের কাছে এলো, এসে ভিডিওটা চালালো, দরজাটা বন্ধ করলো, দরজাটা বন্ধ করে আমাকে লুল দিয়ে টোটালি পেটালো এই পায়ের মধ্যে। এখনো পর্যন্ত কোন কারণে ঠিক কোন কারণ? কারণটা হচ্ছে আমি হাততালিটা দিয়েছিলাম, আমি হাততালি ওনাকে বারবার বলেছিলাম হাততালি, কিন্তু আমি ওই বিরুদ্ধে দিইনি, আর যে বলেছিল তাকে চিহ্নিত করে দাও। আমি হাততালি দেওয়ার জন্য কোনোদিন রুলের বাড়ি মারার নিয়ম নেই। এই রাজ্যে তো সবই সম্ভব, যে রাজ্যে মুখ্যমন্ত্রী হচ্ছে মানে পুলিশ মন্ত্রী, সে রাজ্যে সবকিছুই সম্ভব। এখন যা দেখছি, আমার কাছে মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, উনি কি জানে না? উনি তো পুলিশ মন্ত্রী, তা হাততালির জন্য একটা মেয়ে যে মার খেয়েছে তার কাছে কি বিচারটা পেলাম আমি, এবং সে কি কি স্টেপ নিল? তারপর আমাকে যখন মারধর করলো, প্রচন্ড পরিমাণে মারধর করেছিল, এবং আমার ডাক্তার যখন পরের দিন মেডিকেল করা আমাকে এমন আবার মেরে যাওয়ার পর আবার চলে গেছিল, চলে গিয়ে আবার আমাকে এসে চড়থাপ্পড় মারে এবং বুট দিয়ে পর্যন্ত বুকের মধ্যে মারধর করে। আমি তখন রাত্রিবেলা তো সেদিন তো আমি ওই রকমেই ছিলাম। তারপরের দিন যখন 8 তারিখ রবিবার ছিল, আমাকে কি করলো, কোর্টের তলায় ঢুকিয়ে আমাকে জেলে ঢুকিয়ে দিল, ডায়মন্ড হাবড়া জেলে। 9 তারিখের দিন যখন আমার বাড়ির লোকেরা গেছিল খবর পাওয়ার পর, আমি কোর্টে দাঁড়িয়ে বলেছিলাম জজ সাহেবের সামনে যে আমাকে মারা হয়েছিল, ডলি যা মেরেছে, আর যারা অ্যারেস্ট করে নিয়েছে তারা উপস্থিত ছিল। একটা ছেলে মানে টোটালি জেন্টস পুলিশের সামনে একটা মহিলা পুলিশ আমাকে পিটিয়েছে, আমি ওপেন টোটালি বলি। এবং এখনো পর্যন্ত আমার বাপা পুরো বলতে পারেন আমি যন্ত্রণা করে, সারাক্ষণই যন্ত্রণা করে পাটা, এখনো পর্যন্ত পাটা আমার ঠিক হয়নি, জানি না কবে ঠিক হবে। কিন্তু এই নিয়ে আমার হাইকোর্ট হয়েছে, আমার সুপ্রিম কোর্ট হয়েছে, আমি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের উপর ভরসা আছে এর বিচারটা আমি সঠিক পাবো। যারা আমার প্রতি মেরেছে, মারধর করেছে, মানে আজকে ধরুন আমার সঙ্গে হয়েছে, মানে আমাদের মেয়েদের সুরক্ষা নেই, মেয়েদের কোনো দিক দিয়ে সুরক্ষা নেই, মেয়েরা রাস্তাঘাটে যাচ্ছে সেই দিক দিয়ে সুরক্ষা নেই, আইনের দিক দিয়ে সুরক্ষা নেই। মানে এই রাজ্যে সবকিছুই সম্ভব, যে রাজ্যে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, সে রাজ্যে সবকিছুই সম্ভব। আপনাকে এই যে ধরে নিয়ে যাওয়া, মারা, আপনার আইনজীবী আপনি দাঁড় করিয়েছিলেন, এবং আইনজীবী দিয়ে এটাকে মানে আমি বলছি যে একটা এফআইআর কপি, একটা কোনো কপি না দেখিয়ে তুলে নিয়ে যাওয়া, তারপরে মারা, এগুলো কি সম্ভব? হ্যাঁ, এই রাজ্যে সম্ভব। আর আমার যে উকিল দাঁড়িয়েছিল এবং ডায়মন্ড হাবড়ার যে জজ সাহেব যেতে আমাদের বেল না দেয়, জজ সাহেবের বাড়িতে পর্যন্ত হামলা হয়েছিল, আপনি খবর নিয়ে দেখবেন। ডায়মন্ড হাবড়া জজ সাহেবের বাড়িতেও হামলা হয়েছে, দুবার হামলা হয়েছিল ওনার বাড়িতে। তাই এ রাজ্যে সবকিছুই সম্ভব, এ রাজ্যে সবকিছু সম্ভব। আজকে আমি একটা কথাই বলি, ওনার মেয়ের নামে বলেছে, ওনার এতটাই লেগেছে যে বলেছে, এটা বলা উচিত না। আমি এখনো বলছি যে বলেছে সে, আপনি নিজে বলেন, আমি নিজে বলিনি, বলেছে অন্য কেউ, কিন্তু যে বলেছে সে ভুলই কথা বলেছে। এটা শুধু অভিষেক ব্যানার্জি মেয়ে কেন, তার দায় আপনার উপরে পড়লো। তার দায় আমার উপর পড়লো। এটা একমাত্র মানে আমি বিজেপি করি, আমার গায়ে রং আছে বিজেপি, তার জন্য আমাকে এটা হ্যারাসমেন্ট করানো হলো এবং মারধর করা হলো। আমার কথা হচ্ছে, যদি আমাকে হ্যারাসমেন্ট করানোর ইচ্ছাই হয়, যদি সৎসাহস থাকে, ডাইরেক্ট রাজনৈতিক ময়দানে দাঁড়িয়েই খেলা হবে, রাজনৈতিক ময়দানে দাঁড়িয়েই আমার সাথে লড়াই করা হোক। আমাকে একটা সাধারণ পাবলিক হিসেবে আমি সাধারণ গিয়েছিলাম, সেদিন কিন্তু ঝান্ডা ছিল না, সেদিন আমি সাধারণ পাবলিক হিসেবে গিয়েছিলাম একটা মেয়ের বিচার চাইতে। কিন্তু আমাকে যেভাবে ফাঁসানো হয়েছে, এবং যে কেসগুলো দিয়েছে, পক্সো কেস, একটা মেয়ের ক্ষেত্রে কি পক্সো কেস হয়? কিন্তু আমাকে পক্সো কেস দিয়েছে। তার মানে কি সে আয়ু জানেই না কিসের ধারা, সে জজ সাহেব জানেই না সে টুপিটা খুলে নামতে হয়, সেটাও আমি দেখেছি, এই দৃশ্য আমাকে দেখতে হয়েছে। তাহলে এই বাংলায় সবকিছুই সম্ভব। চাকরি তো মানে কি করব, মানে ঘুষ দিয়ে চাকরি পাওয়া যাচ্ছে। মানে একটা আছে যে কেসের আয়ও, সে জানে না জজ সাহেব টুপিটা খুলতে হয়, সে টুপিটা খুলিনি, সে বলে যাচ্ছে, তার বক্তব্য বলে যাচ্ছে। আর সে টোটালি ভয় দেখিয়েছিল যাতে আমি না বলি, কিন্তু আমি কোর্টে দাঁড়িয়ে বলে দিয়েছি
যে আমাকে মারধর করা হয়েছিল। তা প্রশাসনের পক্ষ থেকে কি কোনো চাপ এসেছিল তারপরে যে কি কি বলতে হবে বা সাজিয়ে দেওয়ার? হ্যাঁ, প্রশাসন আমাকে বলেছিল যে যে যারা তুলে নিয়ে গেছিল বলেছিল যদি বলো তাহলে কি তুমি আরো ছাড়া পাবে না। এবং যখন আমাকে মারধর করেছে ডলি ঝাড় টোটালি বলেছে আমাকে, বলেছে এবার দেখ তুই ফিরে আসিস কিভাবে। সে অভিষেক মানে ভাইপোকে খুশি করতে গিয়েছিল, আর ভাইপোকে খুশি করতে গিয়ে বোঝেনি তার চাকরিটা হিমশিম খাচ্ছে। আশা করি আমার হাইকোর্টের উপরে আমার আছে, সুপ্রিম কোর্টের উপর ভরসা আছে, হাইকোর্টের উপর ভরসা আছে যে আমি সুবিচারটাই পাবো। না একটা রাজনৈতিক দলের কর্মী হোক বা সাধারণ মানুষ হোক সেটা তো বিষয় না। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, যেখানে তৃণমূল কাউন্সিলরের প্রকাশ্যে গুলি, আপনার মতন একজন ব্যক্তি এরকম জেলে নির্যাতন, বলছি যারা একদম সাধারণ বাজার করতে যায় সকালবেলা তাদের সুরক্ষা কোথায় রাজ্যে? এ রাজ্যে কোনো কিছুই সুরক্ষা নেই। প্রথম কথা, এ রাজ্যে যেভাবে হচ্ছে আপনি জানেন, চাকরি নিয়ে যে দুর্নীতি হচ্ছে এবং পাসপোর্ট, আজকাল সকালবেলা টিভি খুললেই দেখা যাচ্ছে তিনটে জিনিস দেখা যাচ্ছে। এক হচ্ছে টাকার দুর্নীতি, নেতাদের বাড়িতে বাথরুমে টাকা পাওয়া যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের দিকে কেউ তাকাচ্ছে না। সাধারণ মানুষের দিকে যে রাজ্যে মানে আমাদের মুখ্যমন্ত্রী আছে, রাজ্য ভাবছে যে মুখ্যমন্ত্রী ভাবছে আমি 1000 টাকা তো দিয়ে যাচ্ছি, কিন্তু 1000 টাকাটা কিন্তু পাবলিকের টাকা, ওটা মুখ্যমন্ত্রীর ঘর থেকে টাকাটা দিচ্ছে না, কিন্তু এটা ভিক্ষাও দিচ্ছে না মানুষকে, এটা তার পাওনা টাকা। এই রাজ্যে অন্তত সকালবেলা টিভি খুলে দেখা যাচ্ছে, প্রথম কথা হচ্ছে ধর্ষণ, দ্বিতীয় হচ্ছে নেতাদের বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে, আর তৃতীয় হচ্ছে পাসপোর্ট। তার মানে কি, যে রাজ্যে মুখ্যমন্ত্রী রয়েছে সে রাজ্যে পাসপোর্টও জালিগিরি হচ্ছে। কেন হচ্ছে? এবং সেখানে পুলিশের একাংশ ধরা পড়ছে। হ্যাঁ, পুলিশের একাংশ পুলিশ চেক করছে, কিন্তু অথচ কিন্তু পুলিশ চেক করা সত্ত্বেও কি করে জালিয়াতি হচ্ছে? তাহলে এটা পুলিশ মন্ত্রীকে জবাবগিরি দিতে হবে। তাহলে আমাদের বেলা কিছু না করে আমরা প্রতিবাদ করে আমরা জবাবগিরি চাইছি। তাহলে মুখ্যমন্ত্রী তো একটা সময় এমনও দিন গেছে যে উনি বলেছে, সারা পুরো মিডিয়ার সামনে বলেছে যে ব্যাপারটা যেটা ঘটনা ঘটেছে আমি তাকে 10 লাখ টাকা দেবো। সেই মেয়েটার দাম কি জীবনের দাম 10 লাখ টাকা? একটা মেয়ের কোল খালি হয়ে গেছে, তার আমি মুখ্যমন্ত্রীকে এটাই জিজ্ঞেস করবো তার দাম কি 10 লাখ টাকা? আজকে আমি সাধারণ পাবলিক হিসেবে তাকে জিজ্ঞেস করছি, আমি জিজ্ঞেস করার অধিকার আছে, কারণ উনি সাধারণ মানুষের ভোটেই কিন্তু মুখ্যমন্ত্রীটা হয়েছে। উনি হয়তো ভুলে যাচ্ছে মুখ্যমন্ত্রীটা কিন্তু হয়েছে। আর আমি একবারও একটা কথা আমি মানে যেটা হচ্ছে দলদাস পুলিশ, এটা দলদাস পুলিশ না আমরা করিয়েছি, কারণ আমি যেহেতু বিজেপিটা করি, আমি তাদের বলে দিচ্ছি পৃথিবীটা গোল। 34 বছরের পর বামপট যে চলে যাবে এটা কেউ বুঝতে পারিনি, মানুষ ঠিক এ করে, তাই একদিন তৃণমূলকেও চলে যেতে হবে। সেই বুঝেই ছুরিটা মারুন, যে ছুরিটা পরবর্তীকালে আপনাদের ক্ষেত্রে যেন না আসে। আর লড়াই করতে হলে আমার সামনাসামনি লড়াই করুক। আমার সঙ্গে এমনও হচ্ছে, আমার এরিয়ার মধ্যেই হচ্ছে, আমি কোনো চায়ের দোকানে চা খেতে গেলে পর্যন্ত বলে দেওয়া হচ্ছে ওই চায়ের দোকানে যদি চা খেতে ঢুকি তার দোকানটা ভাঙচুর হবে। উনি হয়তো জানে না যে আমি সুপ্রিম কোর্টের আন্ডারে আছি, আমি সিবিআই, আমি যদি অলরেডি আমি এও পেয়েছি, যদি আমার কোনো কিছু হয় তারা আমাকে টোটালি সুরক্ষা দেবে। আমি তাদের জানিয়েছি এই ব্যাপারগুলো। আমি কোনো জায়গায় দাঁড়ালে পর্যন্ত তাদের অসুবিধা, এত ভয় কিসে? যদি সত্যিভাবে জিতে থাকে, সত্যিভাবে যদি ভোট হয়ে ওরা যদি ক্ষমতায় থাকে, তাহলে এত ভয় কিসে মাত্র একটা মাত্র মেয়েকে? যে মেয়েটা কোনো জায়গায় দাঁড়ালে তাদের ভয় যে আমি দাঁড়াতে পারবো না। আমি সাধারণ পাবলিক, আমি রাস্তাও সাধারণ পাবলিকের জন্য, আমি যেখানে খুঁজে দাঁড়াতে পারি, কিন্তু এটা হচ্ছে, এটা তৃণমূল আমলেই হচ্ছে। এটা বেশ, আমি একটু শেষ করব জানার থেকে জিজ্ঞাসা যে এই যে ঘটনা ঘটলো, আগামী দিনে যা পদক্ষেপ সুপ্রিম কোর্ট নেবে বা আইন আদালত আছে, বৃহত্তর কোনো পরিপ্রেক্ষিত দেখা যাচ্ছে, রাজনৈতিক চক্রান্ত তো প্রমাণিত হলোই প্রায়, কিন্তু একেবারে যে আগামী স্টেপ সেটা কি হবে? দেখুন, আমি আমার আন্দোলন চালিয়ে যাব, আমি আমার আন্দোলন থেকে পিছাবো না। আমি এটুকু জানি যে আমি সৎ ছিলাম, ঠিক পথে ছিলাম বলে আমি জেল থেকে ফিরে এসেছি, এবং আমার মোবাইলটাও সিজ করা হয়েছিল, আমি মোবাইলটাও ফেরত পেয়ে যাচ্ছি আমার কোর্ট অর্ডার করে। তা আমি আমার একটা মেয়ের বিচার, অলরেডি যতগুলো মেয়ের সাথে এমন ঘটনা হবে অভয় দিদির সাথে, আমি সবসময় আন্দোলনে থাকবো, আমি পিছাবো না। আর আমার জীবনের শেষ দিন পর্যন্ত আদির জন্য শেষ বিচার পাওয়ার জন্য আমি লড়াই করে যাব।